চেম্বার চেম্বারে তো জানেনই অনেকে অনেক সময় আড্ডা আড্ডা দিতে আসে, তো এক ভদ্রলোক নিয়মিত আসেন। তো তার পরিবারের অনেকেরই চিকিৎসা করিয়েছেন এবং তিনি সাথে করে নিয়ে আসেন। তিনি আমার ধারণা আমাদের কাছে দুই একবার হয়তো ওষুধ টষুধ নিয়েছেন, কিন্তু পার্সোনালি আমার প্রতি তার ইন্টারেস্ট অনেক বেশি। আমি গল্প করি আমার ফাঁকা থাকলে। বিশেষ করে উনি আবার করেন কি, মাঝে মধ্যে বলে যে উনি যে পেশেন্ট গুলা নেছে যে ভাই কিছু না মনে করলে আপনি আপনার সাথে একটু থাকি, মানে আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, মানে প্রশ্নের প্যাটার্ন, বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে কথা বলি, এই বিষয়গুলা নিয়ে তার ভালো লাগে। স্পিকিং স্টাইলটা ভালো লাগে। হোমিওপ্যাথির বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে তার সাথে অনেক কথা হয়। আমার পড়ালেখা, আমার বিভিন্ন সেক্টরে আমার অ্যাসোসিয়েশন, আমার আগ্রহ, এগুলা এই বিষয়গুলো তাকে অনেক বেশি মানে ইন্টারেস্টেড করে তোলে। আমার সাথে সে মজা পায় আর কি। সুযোগ পেলে অফিস থেকে চান্স পেলে বা বাজারে আসে, সে এসে দেখা করে কথা বলে, আসে কিছু সময় করে চাটা খাওয়ার বিষয়গুলো থাকে। তো যাক, পরিবারের লোকজন ছাড়া তিনি আমাকে অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসছেন, বিশেষ করে তার অফিসের কলিগ এবং পরিচিত সার্কেল, মানে অনেককেই তিনি বিভিন্ন সমস্যার কারণে ধরে ধরে নিয়ে আসছেন। তো তার সুবাদে আমাদের একটা বিগ অ্যামাউন্ট পেশেন্ট মানে সার্কেল গড়ে উঠেছে। তো যাক, অনেকদিন তাকে কোনো ওষুধ টষুধ দেয়নি, জাস্ট সে এই করে আর কি। তো এবার তিনি আসছেন, তার একটা হচ্ছে স্কিনের সমস্যা ছিল, স্কিন ডিজিজ অনেক বেশি প্রবলেম নিয়ে ছিল। তার ওয়াইফ কে সাথে নিয়ে তিনি আসছেন। তো পাশের রুমে তারা ওয়েট করছিলেন, বসেছিলেন। আমার সামনে যথারীতি রুগী ছিল, আমি তাদের কেস টেকিং করলাম। যেহেতু মহিলা পেশেন্ট ছিল, উনি আর আসেননি আমার এখানে। তো আমি দেখছি যে তারা বসে আছে এখানে। এবার নেক্সট যখন বললাম আসলো, তো উনি ভালো করে খেয়াল করেন, উনি দরজাতে ঢুকেই উনি বলছেন যে ডাক্তার সাহেব আমি কি আসতে পারি, হ্যাঁ আমি ভেতরে আসতে পারি, আসেন আসেন না আসেন। তো এবার চেয়ারের সামনে, মানে চেয়ারের পেছনে দাঁড়ায় বলছে যে আমি কি বসবো। বসলো। আপনি কেমন আছেন আমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রাইমারি যে ইন্ট্রোডাক্টরি কথোপকথন গুলা হয় সবগুলো শেষ হলো। তো বলে আমার কার জন্য, বা ভাবিকে সাথে নিয়ে আসছে। আমি মনে করছি ভাবিকে নিয়ে, তোমাকে না, এবার আমি আমার জন্য, আমার নিজের। বললাম যে আপনার আবার কি কি কষ্ট, আপনার কি কি হয়েছে বলেন তো, কি সমস্যা কি। তো বলতেছে যে ডাক্তার সাহেব আমার চুলকানি অনেক বেড়ে গেছে। তো কোথায়, বলে যে আমার দুই আপনারা কি বলেন জাং যেটাকে বলে, মানে জাং তো না, এই দুই চাপাতে আর কি, পায়ের দুই মাঝখানে আর কি। বলে যে রাত্রেবেলা অনেক বেশি চুলকায়, আর বেশিরভাগ সময় আমি মানে মনের অজান্তে চুলকাতে থাকি, অটোমেটিক আমার হাত চলে যায়। তো দেখা যাচ্ছে আমি ঘুমায় আছি, আমার পাশে আপনার ভাবি শুয়ে আছে, অনেক সময় আমার বাচ্চারা আমার সাথে ঘুমায়, তখন দেখা যাচ্ছে যে ভাবি পরে বলে যে আমি ঘুমের মধ্যে চুলকাতে থাকছি, চুলকাতে চুলকাতে একদম রক্তাক্ত করে ফেলি। তো সে রক্তটা এমন হয় কাপড়ের উপর দিয়ে চুলকাচ্ছে, লুঙ্গির উপর দিয়ে রক্ত চলে আসছে, রক্ত ঘুরে যাচ্ছে, এত চুলকায়। আমি চুলকাতেই থাকি চুলকাতেই থাকি। তো অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের মধ্যেই আপনার ভাবি আমার হাতটা ধরে আমাকে থামানোর চেষ্টা করছে, আমার তো গভীর ঘুম। আমি ওই দেখা যাচ্ছে আবার একটা হাতে করে আবার চুলকানো, চুলকাচ্ছি চুলকাচ্ছি, চুলকায় যাচ্ছি, মনে হচ্ছে খালি চুলকায় যায় চুলকায় যায়। তো চুলকাতে চুলকাতে আমার ওই জায়গার দুই জায়গার একদম চামড়া একদম ছিলে গেছে, চামড়া নাই হয়ে গেছে। আমি বললাম কতদিন থেকে এরকম সমস্যা হবে, তখন বলে 7-8 মাস থেকে। আসেননি কেন এখনো, কি করলেন এতদিন। একটু ইয়াকে ফাজলামো করে কথা বলি, অনেকটা ফান করে কথা বলি। তো উনি বলতেছেন যে বলবো ভাই, অনেক চিকিৎসা করাইছি, এলোপাতি ডাক্তারের কাছে গেছিলাম, ওরা ওষুধ দিয়েছে, মলম টলম দিয়েছে, একটু ভালো হয়, এরপরে আরাম পাচ্ছি না। হ্যাঁ, তো আমার একজন বললো আর কি যে তুমি
সারাদিন হোমিও ডাক্তারের কাছে যাও, হোমিও ইয়ে করো, সবাইকে নিয়ে যাও, নিজের চিকিৎসাটা কেন করাও না? হ্যাঁ, তো এবার আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে চিকিৎসা দেন দেখি ভাই। এবার একটু হোমিওপ্যাথিটা ট্রাই করে দেখি। হ্যাঁ, আপনার হাত অনেক ভালো। আমি যাদেরকে নিয়ে আসছি সবাই তো আপনার প্রশংসা করে, আমার কলিগরাও আপনার কথা বলে। দেখি আপনার কাছ থেকে ওষুধ খেয়ে কি হয়। আমি শুনছি যে এই হোমিওপ্যাথি দিয়ে এই চুলকানি নাকি একদম কমপ্লিটলি নির্মূল করা যায়। আপনি আমার ঠিক করে দেন তো ভাই দেখি, বুঝলেন? হোমিওপ্যাথিটা একবার ট্রাই করে দেখি। তাহলে ট্রাই করে দেখি বলে তো একটা রুব্রিক্স মাথায় চলে আসে না? কি রুব্রিক্স চলে আসে? তার মাথায় কি আসে দেখায় না? গ্যাম্বলিং পেশেন্ট। হ্যাঁ, মাথায় কি চলে আসে? গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং আছে, এখানে একটা টার্ম আছে। দিয়েই দেখেন না একবার, একটু ট্রাই করেই দেখি। আমার সাথে এত ভালো রিলেশন, আমার সাথে এত যোগাযোগ, আমার সাথে তার এত দরম মরম এক গাদা এক গাদা রুগী সে নিয়ে আসে। অ্যাভয়েডিং নিউরো ডিসমিস গেল এবার। এত দরম মহরম, কিন্তু আমি জানতেই পারলাম না। এর মতো মনে হয় একবার আসছেও, কিন্তু আমাকে বলেইনি। তো যাক, আমি একটু সাথে সাথে রুব্রিক্স বললাম, আপনার সুবিধা হবে। তো আরো কথাবার্তা হলো, হওয়ার পরে আমি বললাম যে আমি তো ওনার সম্পর্কে অত বেশি ইয়ে করিনি, জানতাম না, তো জাস্ট জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই আপনার নেচার সম্পর্কে একটু বলেন তো, মানে তার স্বভাব কি, এটা একটু জানতে চাইলাম। তো আমি তাকে জিজ্ঞাসা করে ভাবির দিকে তাকালাম। এবার সাথে সাথে ভাবি, মানে তার ওয়াইফ বলছে যে আপনি তো তার সম্পর্কে সবই জানেন ভাই, সে কতটা বিনম্র, কতটা ভদ্র ভদ্রলোক, কতটা সভ্য। হ্যাঁ, সে কখনোই কারোর সাথে ঝগড়া করে না, কথা কাটাকাটি করে না। আমাদের বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। তার বাবা মা, তার একটা ছোট ভাই যার আবার বিয়ে দেওয়া হয়েছে, সে বউ নিয়ে আমাদের সাথে থাকে, তার বোন এখনো বিয়ে হয়নি। সবাই একসাথে থাকি, বলতে পারেন একান্নবর্তী ফ্যামিলি। তো সরি, তার সব সময় নেচারটা এরকম, সবার সাথে মিলেমিশে থাকবে। বাসায় যদি কখনো কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়, একটা দুটো কথা হলো, ঝগড়া বিবাদ হয়, বা কোনো গভীর একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, তখন সে খুব ইজিলি সেটাকে হ্যান্ডেল করে নেয়, যাতে বাসায় কখনো অশান্তি না হয়। আর সে সব সময় খেয়াল রাখে যাতে তার কথায় কেউ কষ্ট না পায়। সুন্দর সুন্দর করে সে কথা বলে, অন্যদের জন্য সে সব সময় আগে আগে দৌড়ায়, সব সময় আগে আগে দৌড়ায়, নিজেকে সব সময় পেছনে রাখে। কিন্তু সব সময় অন্যের কল্যাণে তাকে কাজ করতেই হবে। এই যে ছোট্ট কথা বললাম, নিজেকে সব অন্যদের আগে, অন্যদের কাজ আগে, নিজেকে সব সময় পেছনে রাখে। এইটুক বললে, এইটুক ভাবনা থেকে আমরা কি রুব্রিক্সের কথা ভাবতে পারি, বলতে পারেন? বলেন বাসার ভাই। স্যার, সেলফলেসনেস, ওই যে রাস্টক্সের একটা পাইছিলাম না আমরা, সেলফলেসনেস পাইছিলেন? পাইছিলেন তো মনে হয়। সেলফলেসনেস পাইছিলেন, দেখি পাই কিনা। সেলফলেসনেস আছে, দেখেন আছে। সেলফলেসনেস, ধন্যবাদ, মনে রেখেছেন। সেলফলেসনেসটা কি? কি সেলফলেসনেস? হোয়াট ইজ সেলফলেসনেস? বহুবার বলেছি, নিঃস্বার্থ। না, এইটুক বললে তো হবে না, এইটুক নিব না। আপনাদের কাছ থেকে আমি এত কম কম, মানে আমি এক্সাক্ট জিনিস চাই, ভাষা ভাষা জিনিস চাই না। সেলফলেসনেস
সবার বিষয়গুলো শেষ মানে করবে এবং নিজেরটা একবারে শেষে। সবার বিষয়গুলো আগে, নিজেরটা পরে। এটা নিঃস্বার্থ হলো না? সরি টু সে। এটা হচ্ছে সবাইকে দিয়ে থুয়ে যা থাকবে সেটাই সে থাকবে খাবে বা সেটাই সেটাই তার। সে নিবে। হ্যাঁ, সবাইকে দিয়ে একেবারে মানে সবটুকু ছোট দিয়ে ছোট দিবে না। কথায়, ছোট ছোট ভাবনায় কিন্তু রূপগুলো আলাদা হয়ে যায়। সেলফ ডিনাইল, ডিনাইলে কি থাকে? নিজের আর দরকারই নাই, ও আগে অন্যদের হয়ে যাক, আমার দরকার নাই। এটা হলো সেলফ ডিনাইল, এটা হলো নিঃস্বার্থ। বুঝতে পারছেন শহীদুল ভাই? খুব ছোট ছোট জায়গা। হ্যাঁ, আচ্ছা যাক। এরপরে ওই মহিলা আরো বলছে যে আপনার ভাই খুবই সংস্কৃত মনা। বেসিক্যালি ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো বলছে যে তার মধ্যে শিল্পী সত্তা অনেক প্রখর। হ্যাঁ, আপনি তো জানেন যে সে ইঞ্জিনিয়ার এবং সে অনেক মানে প্রফেশনালি সে অনেক সাউন্ড, অনেক ভালো করে তার জবে, তার কাজে সে অনেক ডেডিকেটেড। ঠিক একই ভাবে সে যখন বাসায় আসে তখন তার পরিবারের সাথে থাকাটা তার পছন্দ। সবসময় এরকম থাকে, বলছে হ্যাঁ থাকে, কিন্তু কখনো কখনো সে একা থাকতে চায়। তখন আবার আমার মোটেই প্রয়োজন পড়ে না, আমাকেও আর সে কাছে অ্যালাউ করে না। তখন কাছে গেলে, যখন সে একাই থাকতে চায় বা একা একটা রুমে যায়, তখন আপনি যদি এভাবে ভেরিফাই করতে হয়, এভাবে আপনারা প্রশ্ন করবেন, তখন যদি আপনি কাছে যান তখন সে কি করে, কাছে গেলে কি করে? তখন মহিলা বলছে যে তখন সে খুব ঠান্ডা ভাবে, খুব শান্ত ভাবে বলে দেয়, প্লিজ কিছুটা সময়ের জন্য আমাকে একটু একা থাকতে দাও, কিছুটা সময়ের জন্য আমাকে একা থাকতে। কিন্তু ভাই আমাদের তো বড় ফ্যামিলি, আমাদের তো রুম নাই, অত জায়গা নাই। তো এইভাবে আর সে বেশিক্ষণ একাই থাকতে পারে না, বাচ্চারা চলে আসে। বুঝতে পারছেন? যদি বলতো যে কাছে গেলেই সে একদম আমাকে দূর দূর করে বাইর করে দেয়, তাহলে কোন মেডিসিনের কথা ভাবতাম? নার্স ভূমিকা। আর শুধু নার্স ভূমিকা? আর্নিকা। আর নার্স ভূমিকা আর রেস্ট নিচ্ছে। ওই সময় যদি কেউ যে ডিস্টার্ব করে, বিরক্ত করে, তখন ইয়ে করে দিলে একটা মেডিসিন হলো নার্স ভূমিকা, আরেকটা কি বলেছিলাম? ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া, থ্যাংক ইউ। মনে রাখতে হবে। প্রচন্ড ব্যথা, ব্যথা হলে কি করেন? সাথে সাথে রেস্টে চলে যায়, বিছানায় যেতে হবে কাজ ফেলে দিয়ে। খুব ইজি করে দিচ্ছে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি খুব ইজি। ঠিক আছে? তখন যদি কেউ আপনার সাথে যায়, কথা বলে বা ইয়ে করে, তখন প্রচন্ড বিরক্ত লাগে। কি করেন? বাইর করে দিই, গালাগালি করি, হ্যান ত্যান, 700 বললো একটা কিছু, তাহলে ওই দেখবেন ডিস্টার্ব আবার বিং আর হলো রেস্ট ডিজায়ার নিয়ে ওই ব্রায়োনিয়া আর নাক্সভূমিকাই মনে আসে। ঠিক আছে? এবার আপনারা একটু করে ক্যালকুলেশন করে দেখেন, মানে আমি জাস্ট ভাবনার কথাটা বললাম। তা আমার এই কেসটা কি আপনারা বুঝতে পারলেন? ছোট্ট করে বললাম, সিম্পল একটা ভাবনা, একটা ফিলিংস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? আরো কিছু কথা ছিল, কিন্তু আমার অত প্রয়োজন না, আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি বললাম। কেসটা মোটামুটি এরকমই ছিল। তো কেসটা শোনার পরে আমার মনের মধ্যে একটা মেডিসিনের ফিল আসছে, ডেফিনেটলি সেটা নেট্রাম কাপ। তাকে নেট্রাম কাপ প্রেসক্রাইব করে দিলাম। এর আগেও আমি তাকে ওষুধ দিয়েছি, আমার মনে নাই কি ওষুধ দিয়েছিলাম, হয়তো সে সময় ভালো ছিল। কিন্তু এবার আমি যেটা অ্যানালাইসিস করলাম, আমি যেটা ফিল করলাম, এই রোগীটা আমার কাছে নেট্রাম কার্ভের স্টেট নিয়ে আসছে, তার মেন্টাল স্টেটটা ছিল নেট্রাম কার্ভের। আমি তাকে নেট্রাম কার্ভ দেওয়ার পরে তার ওয়ান্ডারফুল রেজাল্ট হলো, অনেক ভালো রেসপন্স আসলো। তার ওই পরের দিনই ওই চুলকা চুলকির অবস্থা নাই, একদম পিওর। তো আমি মূলত তার ফিলটাকে ধরে নেট্রাম কার্ভ দিয়েছিলাম। ঠিক আছে? আমি তার ফিলটা ধরে নেট্রাম কার্ভ দিয়েছিলাম। তো
আমি ফিল করলাম, আপনারা কিভাবে ফিল করবেন এটাই তো শিখতে হবে না? আজকের গোল তো আমাদের এটাই। তাহলেই না নেট্রাম কার্ভকে ইউজ করতে পারেন। পরে আসেন ক্যালকুলেশন, পরে আসেন রুব্রিক্স, পরে আসেন অন্য কিছু, পরে আসেন শেড। আগে ভাবনাটা বুঝছেন। তো নেট্রাম কার্ভ যখন আপনার চেম্বারে আপনার সামনে আসবে, তখন আপনার কাছে মনে হবে, আমি গতদিনের কেসটাও বলেছিলাম, না আমি আরো কয়েকটা কেস আপনাদের সাথে শেয়ার করবো। দেখবেন যে এদের সারাউন্ডিং এ যারা থাকবে এরা বলবে খুব ভালো লোক, খুব সুন্দর লোক, চমৎকার লোক, ভালো ব্যক্তি। এরকম ফিলিংস আপনার কাছে আসবে যে পার্সনটা কতটা ভালো, কতটা সঠিক, কতটা মানে ডেডিকেটেড তার এনভায়রনমেন্ট, আইপিআর এর প্রতি, ফ্যামিলির প্রতি। এরকম একটা ভাবনা আপনার মধ্যে আসবে। সে কতটা মানে সে এতটাই বিনম্র ভাবে আপনার সামনে আসবে, আপনার সামনে কথা বলবে, এতটাই শান্ত ভাবে আপনার সাথে কথা বলবে, আপনি গুড ফিলিংস আপনার মধ্যে আসবে। তার মধ্যে এক ধরনের সৌম্যের ভাব থাকবে, তার মধ্যে এক ধরনের শীতলতা থাকবে। আপনার কাছে মনে হবে সে খুব ডেডিকেটেড। সে যে কথাগুলো বলবে তার মধ্যে এক ধরনের সততা আপনি পাবেন। এরকমটা হলো নেট্রাম কার্ভের ফিলিংস। নেট্রাম কার্ভের ইনিশিয়াল প্রেজেন্টেশনটা এরকম হয়, একদম ফার্স্ট ইমপ্রেশনটা এরকম হয়। সাথে সাথে তার মধ্যে অনেক হেল্পফুল নেচার আপনারা পাবেন। আপনি যখন তার নেচার সম্পর্কে, তার স্বভাব সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, আইদার তার কাছে জিজ্ঞাসা করেন অথবা তার অ্যাটেন্ডেন্স এর কাছে জিজ্ঞাসা করেন, তার সাথে যে আসছে তার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। সে সবসময় নিজেকে পেছনে রাখে, সব সময়। এই পেশেন্ট আমি কি বললাম 7-8 মাস ধরে করেছে, এর মধ্যে কিন্তু সে 2-1টা রুগীও নিয়ে আসছে, কখনোই তার বিষয়গুলাকে সেভাবে উত্থাপন করেন। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে ফেবুলা জমক, না, সে এলোপ্যাথি ওষুধ খেয়েছে, করেছে, কিন্তু আমার কাছে সে নিয়ে আসছে ওই ইয়াতে, সেটা অন্য টপ, অন্য বিতর্ক, ওইদিকে যাচ্ছে না। তো সে হবে কি সবসময় নিজেকে পেছনে রাখবে, সবসময় অন্যকে সামনে যেতে দিবে। এটা মাথার মধ্যে রাখবেন। নেট্রাম কার্ভ কখনোই অন্যদের কাছ থেকে বা অন্যরা আমাকে নিয়ে বাহুবাদী প্রশংসা করুক এরকমটা করার জন্য কাজ করে না, এরকমটা তার মনেও আসে না। অন্যদের প্রশংসা পাওয়ার জন্য সে কাজ করে না। তার মনের মধ্যে কাজ করে যে আমি অন্যদের জন্য আরো ভালো কিছু করতে পারি কিনা, আরো কিছু করতে পারি কিনা, এরকম একটা ইন্সপাইরেশন থাকে। আমি আগে অন্যদের কাজ করে দিব, তারপরে আমার নিজেরটা দেখবো। এটা হলো সেলফলেসনেস দেওয়া আছে। তো সব সময় নিজের বিষয়টা সে সবার পরে ভাববে, সব সময় সে অন্যের চিন্তা করে, অনেক ডেডিকেটেড থাকে অন্যের প্রতি। এরকম অনেক ব্যক্তি আছে আপনারা পাবেন, দেখবেন নেট্রাম কার্ভ আসছে। আমি আরেকটা সেন্সের কথা বলতেছি। দেখা যাচ্ছে তাদের মধ্যে আপনি কিছুটা কোম্পানি অ্যাভারশন পাচ্ছেন। কোম্পানি অ্যাভারশন মানে কি? আশেপাশে লোক সংঘর্ষে চাচ্ছে না, কেউ তার কাছে আসুক সে চাচ্ছে না। যেমন এই লোকটা বললো ওয়াইফ কে, যাও তো তুমি প্লিজ একটু যাও। খারাপ ভাবে বলতে পারতো না, প্লিজ যাও পরে আসো, বাবা একটু পাশের রুমে যাও পরে আসো, খুব পোলাইটলি সে করলো। তো এরকম অনেক সময় আপনি অ্যাভারশন, কোম্পানি অ্যাভারশন পাবেন। কিন্তু কখন? দেখা যাচ্ছে যেসব ব্যক্তি খুব অ্যাগ্রেসিভ এবং ওই ব্যক্তির সাথে ওই নেট্রাম কার্ভের টিউনটা মিলছে না, মেন্টাল যে কি বলবো লেভেল সেটা মিলছে না, তখন সে ওই ব্যক্তির সাথে হয়তো কথা বলবে না, ওই সব ব্যক্তির সাথে হয়তো বা অনেক বেশি মিশবে না। কারণ কি? কেন মিশবে না? কারণ একটাই, যে ঝগড়া করতে চায় না, মনোমালিন্য তৈরি করতে চায় না, দুটা কথা হোক এটা চায় না। দুটা কথা বলার পর আরো দুটা কথা হবে, ওই একটা বড় জায়গা, বড় কেওয়াস তৈরি হবে, সেটা সে চায় না। সে চায় হারমোনি ডিজায়ার ফর। আমাদের রুব্রিক্স আছে হারমোনি ডিজায়ার ফর। হারমোনি ডিজায়ার ফরে আপনারা নেট্রাম কার্ভে পাবেন। ঠিক আছে, হারমোনি ডিজায়ার ফর।
দেখেন আমাদের নেট্রাম কার্ভ নিয়ে এই ইয়ের সাথে একটা জায়গা আমি মিলাই দিই, সেটা হচ্ছে আমাদের একটা রুব্রিক্স আছে, ইরিটেবিলিটি, পলিউশন আফটার বা ডিউরিং, তো না আফটার, হ্যাঁ, ইরিটেবিলিটি, পলিউশন আফটার, ঠিক আছে, ইরিটেবিলিটি, পলিউশন আফটার, আমি তো দিয়ে দিচ্ছি কপি করে। আরেকটা আছে হচ্ছে মোরোস পলিউশন আফটার, মোরোস পলিউশন আফটার। ঠিক আছে, এই দুই রুব্রিক্সটা কি, কেন এরা এর মধ্যে, এই দুটোর মধ্যে নেট্রাম কার্ভ ঢুকলো? ঠিক আছে, এই রুব্রিক্স গুলো আপনাদের কাছে নতুন। মোরোস মানে কি জানেন? মোরোস মানে কি? মনোকষ্ট, মোরোস, বিষাদ, হ্যাঁ, নির্বোধ, বিষণ্ণতা, বিমর্ষ ভাব। মোরোস মানে হচ্ছে বিষণ্ণ ভাব, বিমর্ষ, একদম মোরোস লেভেলে চলে গেছে। জিপিএ 5+ পাওয়ার কথা, পাইছে ডি, সি, কি হবে, একদম বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে পড়েছে। এই লেভেলটা হলো মোরোস। মোরোস আমি পরে কথা বলবো, হ্যাঁ। আমরা এইটাকে একটু বুঝি যে পলিউশন আফটার। পলিউশন আফটারটা কি? হোয়াট ইজ পলিউশন আফটার? পলিউশন আফটারটা হলো এক ধরনের বিশুদ্ধতা বা এক ধরনের পিউরিটি বা এমন একটা পরিবেশ যেটা অনেক সচ্ছল ছিল, অনেক জবাবদিহিতামূলক ছিল, কিন্তু যখনই সেখানে ভেজাল হয়ে গেল, যখনই কোনো কিছুর মিশ্রণ হয়ে গেল বা সেখানে কোনো কিছু বাধা চলে আসলো, তখন যে পরিবেশটা তৈরি হবে সেটা হলো পলিউটেড। রুব্রিক্স আছে পলিউশন আফটার। তাহলে বুঝতে পারছেন, মানে একটা সময় বিশুদ্ধ একটা ধারা চলমান ছিল, পিউরিটি যেখানে ছিল, অনেক স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা এনভায়রনমেন্ট ছিল, হঠাৎ করে কথা নাই বার্তা নাই কোত্থেকে কি হয়ে গেল, কোন একটা বাধা চলে আসলো, কোনো কিছু একটা থার্ড পার্টির মিশ্রণ চলে আসলো, এসে ওই জায়গাটা একটা ঝামেলা তৈরি করে ফেললো। তো এখানে নেট্রাম কার্ভ যে পরিবেশে থাকে, এরকম পরিস্থিতি কোথায় হতে পারে? নেট্রাম কার্ভের ক্ষেত্রে এই পলিউশনটা কোথায় হতে পারে? এটা হতে পারে তার বাসায়, এটা হতে পারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এটা হতে পারে সে যে কাজ করছে মানে কর্মস্থলে, যে পরিস্থিতিতে সে আছে, সেই পরিস্থিতির যে এনভায়রনমেন্টের মধ্যে আছে, সেই পরিস্থিতিতে হতে পারে। সেই পরিস্থিতিতে সে সবসময় চেষ্টা করতে থাকে যে আমার কথাতে অন্য কেউ যাতে কষ্ট না পায়, অন্য কেউ যাতে হার্ট না হয়। সে কখনোই তার কথা, তার মত বা তার সিদ্ধান্ত অন্যদের উপরে চাপায় দেয় না। আমি এভাবে বলছি তাই তোমাকে এভাবে করতে হবে, তোমাকে এটাই করতে হবে, সে কখনো এটা করবে না। সে সবসময় অন্যদের ফ্রিডম দিবে। এই বসগুলার আন্ডারে চাকরি করে আপনি খুব মজা পাবেন, সব সময় ফ্রিডম, অন্যের ফ্রিডমের ব্যাপারে সে চিন্তা করে, শুধু ফ্রিডম দেয় না, ফ্রিডমের বিষয়ে সে চিন্তা করে। কখনোই সে কাউকে হার্ট করতে চায় না, কখনোই হার্ট করবে না। এই জন্য নেট্রাম কার্ভ কি হয়, এরকম বস যদি হয়, আপনার বসের যদি আচরণ যদি এরকম হয়, তাহলে সে কি হবে, আপনার কাছে প্রিয় হয়ে উঠবে। এরকম পার্সন সবার কাছে প্রিয় হয়ে যায়, সবাই বলবে যে খুব ভালো পার্সন, সবাই বলবে যে না, খুব একদম একের মানুষ। ঠিক আছে, তো নেট্রাম কার্ভের মধ্যে আমরা কি দেখেছি প্রথম দিন? নেট্রাম কার্ভের মধ্যে আছে সোডিয়াম আর কার্বনেট, তাই না? তো সোডিয়াম মানে কি? নেট্রামের সোডিয়ামটা কি? লবণের একটা অংশ, তাই না?
তো এই সোডিয়ামের কনসেপ্টটা কি জানেন? সোডিয়ামের কনসেপ্ট আপনি যদি রাজন সংকরণ পড়েন বা জন স্ক্যালিটন পড়েন, সেখানে স্পষ্ট দেওয়া আছে। সোডিয়ামের কনসেপ্ট হলো ফরবিডেন। ফরবিডেন মানে কি? নিষিদ্ধ, অবৈধ। সোডিয়ামের প্রথম কনসেপ্ট হলো ফরবিডেন, রেস্ট্রিকশন, অ্যালোন, গ্রিফ, স্যাডনেস, ডিপ্রেশন। এগুলো হলো সোডিয়ামের একদম প্রথমের কথা। সোডিয়ামের কনসেপ্ট এটা, যেখানে সোডিয়াম আছে সেখানে এগুলা থাকে। পরের অংশ কি বললাম? কার্বনিকাম, ন্যাট্রাম কার্ব, তাই না? এই কার্বনিকামের কনসেপ্ট কি? কার্বনিকামের কনসেপ্ট ভ্যালু, মূল্য, ভ্যালু, সেলফ ওয়ার্থ, নিজের যে সমূল্য থাকে। তারপরে শাইনেস অ্যালং উইথ ডিগনিটি, ফাদারহুড, সে ফার্মার, সে ওয়ার্কার। ফার্মার কি করে? যেখান থেকে চাষ করে সেখান থেকে প্রোডাক্ট উৎপাদন করে, তৈরি করে। ওয়ার্কার, সবার জন্য কাজ করে। এগুলো হলো কার্বনিকামের কনসেপ্ট। তো এই দুই কনসেপ্টকে আপনি যদি একসাথে মেলান, তখন আপনি বুঝতে পারবেন নেট্রাম কার্ব হচ্ছে এমন একজন ব্যক্তি যে অনেক কন্ট্রোল, অনেক রিজার্ভ, এবং সাথে সাথে তার মধ্যে ডিগনিটি থাকে এবং সেলফ অর্থের বিষয়টা থাকে। নিজের যে দাম আছে সে দামটা তার মধ্যে থাকে। আমরা ডিগনিটিফাইড এর মধ্যেও কিন্তু নেট্রাম কার্ভকে পাই। আমি আর দিলাম না, ডিগনিটিফাইড এর মধ্যে আমরা নেট্রাম কার্ভকে কিন্তু পাই। ঠিক আছে? তো আর আরেকটা বিষয় হলো, অন্যের কল্যাণের জন্য সে অনেক বেশি ডেডিকেটেড। সুতরাং এর একটা অ্যানালাইসিস এরকম যে এরা এমন ব্যক্তি যারা অন্যের হেল্প করতে চায় এবং অন্যের হেল্প মন থেকে করে, এবং যখন পুরো হেল্প করা শেষ হয়ে যায় তখন সে কি করে? আমি প্রথম দিন বলেছি, গ্রেসফুলি ওর্থ নিয়ে উইথড্র হয়ে যায়। গ্রেসফুলি উইথড্র, স্কেলিটনের কথা, আমার কথা না, তার প্রথম লাইনে ওইটা। গ্রেসফুলি ওর্থ নিয়ে, তার যে মূল্য আছে সেটা নিয়ে সে উইথড্র হয়ে যায়। আপনারা একটা সিনেমা দেখেন, সিনেমাতে অমিতাভ বচ্চন ছিল না মিথুন চক্রবর্তী ছিল, কুলি নাম সম্ভবত, সিনেমাটা দেখেন। ওইখানে কেন্দ্রীয় রোল তার। এই সিনেমাটা দেখেন। আমি একটা গল্প বলি, তাহলে ওই সিনেমার সাথে মিলে যাবে। হ্যাঁ, আমার সময় ছিল না, আমি কেটে কেটে দেখাতাম। বিষয়টা ক্লিয়ারলি বুঝেন। মনে করেন এটা একটা গল্প, কোন কেস থেকে না। মনে করেন বড় ফ্যামিলি, ঠিক আছে, অনেক বড় ফ্যামিলি, সে বড় ছেলে, সে বাড়িতে তার বাবা জীবিত আছে, সে ছোট, তারপরেও বাবার থেকে তো ছোট, কিন্তু সে ভাই বোনদের মধ্যে বড়। সে বাবার প্রত্যেকটা কাজে সহযোগিতা করে। বাবার ইনকাম কম, 10-12 জন ফ্যামিলি মেম্বার ধরে নেন, এরকম ফ্যামিলি চালানো তো মুশকিল। এই ছেলে বাবাকে হেল্প করে, বাবা অনেক স্ট্রাগল করছে, তার সাথে সেও স্ট্রাগল করছে। এরকম কন্ডিশনে চলতে চলতে হঠাৎ করে দেখা গেল বাবা মারা গেল। এবার বাবা মারা গেছে, ছাদ ভেঙে গেছে, ছাতা উড়ে গেছে। বিষয়টা তো তাই। বাবার মৃত্যুর পরে সে কি করলো? পুরা বাড়ির রেসপন্সিবিলিটি সে নিজের ঘাড়ে তুলে নিল। ধরেন 6-7টা তার ছোট ভাই বোন আছে, তাদেরকে পড়ালেখা করানো, খাওয়ানো, পড়ানো, প্রাইভেট দেওয়া, এগুলো কিন্তু মুখের কথা না। সে একাই, খুব বড় ফ্যামিলি না, স্ট্রাগল করে চলা ফ্যামিলি। সে দায়িত্ব নিয়েছে, সবাইকে পড়াবে, সবাইকে পড়াচ্ছে। পাওয়া যায় আগেকার যুগে। আমার নানা ফ্যামিলি তো আমি এরকম দেখি, এক দাদা সন্তান, ওই বড় ভাই মেজো ভাই গুলা চালাইছে। তো যাক, আমি বলি, তো দেখা যাচ্ছে যে পড়ালেখা তাদের শেষ হলো, পড়ালেখা শেষ হওয়ার জন্য এখন চাকরি করতে হবে। চাকরি তো চাইলেই হয় না, ইদানিং না হলে হচ্ছে, কিন্তু আগে তো হতো না। তদবির করা লাগে, তদবির করছে। চাকরির জন্য প্রয়োজনীয় যা যোগান দেওয়া লাগে, ঘুষ ঘাস যা লাগে সব সে যোগান দিচ্ছে। এরপরে যখন তার ভাই বোনরা চাকরি বা ব্যবসায় যেটা হোক সেটেল হয়ে যাওয়ার পরে তাদের বিয়ে দেওয়া, এবং তারা তাদের ফ্যামিলিতে, মানে তাদের
গৃহস্থালী কাজ কাম সবকিছু ঠিকঠাক হলো কিনা এটা যখন সে নিশ্চিত হবে, তারপরে সে তাদেরকে ছেড়ে দিবে যে তাদের লাইফ এবার তারা লিড করতে থাক। তোমাদেরকে আমি দাঁড় করাই দিয়েছি, তোমরা ফ্যামিলিতে এস্টাবলিশ হয়ে গেছো, এবার তোমরা তোমাদের মতন থাকো। এবার সে কি করবে, গ্রেসফুলি রিটায়ার হয়ে যাবে, সেখান থেকে রিটায়ারমেন্ট, ওই কাজ থেকে অবসরে সেখান থেকে আস্তে করে সরে আসবে। নেপটান কার্ভের অ্যাটিটিউড বলছে, কারণ সে মনে করে যে আমার এই যে ছোট ভাই বোনরা এরা আমার বাচ্চার মতন, বেসিক্যালি এরা সে নিজের বাচ্চার মতনই মনে করে। তারা অধীনস্থদের নিজের বাচ্চা, বস যে থাকে অফিসের যে বস, সেও কিন্তু তার সাবঅর্ডিনেটদের ওরকমই মনে করে, একদম নিজের ভাই নিজের বোনের মতন করে ইয়ে করে, লালন পালন করে। তার বসের যত ঝটকি ঝামেলা তার ঘাড়ে নিয়ে অন্যদেরকে সে সেভ করে, এরকমই নেপটান কাজ। ঠিক আছে, তো এরা মানে ততক্ষণ রেসপন্সিবিলিটি নিয়েছে যতক্ষণ না তার সাবঅর্ডিনেট গুলা ঠিক মতো দাঁড়াতে পারেনি। তার রেসপন্সিবিলিটি ততক্ষণ শেষই হবে নি, সে সঠিকভাবে পালন করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তাদের পুরোপুরি কল্যাণ হয়, যতক্ষণ পর্যন্ত না তারা দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত না তারা একদম সমাজে স্থায়ী একটা অবস্থান না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে তার কর্ম, তাদের প্রতি যে কাজ, তাদের প্রতি যে জব, সে ছাড়বে না, তাদের জন্য সে কাজ করবে। কিন্তু যখনই তারা দাঁড়িয়ে গেল তখনই সে রিটায়ারমেন্টে চলে যাবে, এবং সেই যাওয়াটা হবে অনেক গ্রেসফুলি। কতদিন গ্রেসফুলি নিয়ে একটু কথা বলেছে, অনেক গ্রেসফুলি, অনেক শান্তিপূর্ণ, অনেক কল্যাণপূর্ণ, বুঝতেই পারবেন না যে সেইভাবে বা উইথড্র করে ফেলেছে, নিজেকে হটায় নিয়েছে। তো অনেক সময় এরকম হয় যে এক ব্যক্তি, কোন একটা ব্যক্তি ওই পরিবারের জন্য বা ওই ফ্যামিলির জন্য বা তার যে ব্যবসা কারবার ছিল তার জন্য, বা যে অফিসে সে চাকরি করত, যে অর্গানাইজেশনের হয়ে সে কাজ করত, সে কাজগুলা অনেক ভালোভাবে, অনেক ডিউটিফুলি করত, অনেক ডেডিকেটেডলি কাজ করত। কিন্তু কিছু সময় পর যখন যাদের জন্য বা যার জন্য বা যার হয়ে বা যে সংগঠনের হয়ে বা যে প্রতিষ্ঠানের হয়ে সে কাজ করছিল, তাদের কাছে এখন মনে হচ্ছে যে তার কাজ অনেক হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, এবং যেইভাবে সেই কাজ, তারা দেখা যাচ্ছে তাকে এড়িয়ে চলা শুরু করেছে। আর সে তো ইন্টেলিজেন্ট, সে যদি এটা ধরে ফেলতে পারে, বুঝে ফেলে যে এখন যাদের জন্য আমি এতটা করেছি তাদের আর আমার এখন অতটা প্রয়োজন নাই, তখন তার মধ্যে থাকা ওই যে হারমোনি ডিজায়ার ফর, এর কারণে সে কিন্তু তাদের সাথে তর্ক করবে না, তাদেরকে এটাও স্মরণ করে দেবে না যে আমি তোদের জন্য এত করেছি, ছোট থেকে কোলে পিঠে মানুষ করেছি, আপনার সংগঠনের জন্য আমি এত করেছি, জিএমটি আমি না খেয়ে তিলে তিলে নিজের পকেটের টাকা দিয়ে এতদূর নিয়ে গেছি, 5 বছর 7 বছর নিয়ে আসছি, 2000 মেম্বার করেছি, এইগুলা কথা বলবে না। যাদের জন্য করেছে তাদের সাথে তর্কে সে জড়াবে না, বিবাদ করবে না, রাগারাগি করবে না, সে শান্তিতে এবং শান্ত চিত্তে খুব গ্রেসফুলি সেখান থেকে উইথড্র হবে, ধীরে ধীরে সেখান থেকে উইথড্র হবে, চলে যাবে, সেখান থেকে বাড়িয়ে যাবে। কেননা সে বোঝে অন্যদের সাথে তর্ক করে কোনো ফায়দা নাই, তর্ক করলে আমার ভ্যালু অন্যদের নজরে আর থাকবে না। এই কারণে এখন সে ওই লোকজনকে এড়িয়ে চলবে, আমাকে অন্যরা ভ্যালু দিচ্ছে না, এখন আমার কোনো দাম তাদের কাছে নাই। আর এই জন্য সে ধীরে 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 তার ওই রিলেশন থেকে, ওই অ্যাসোসিয়েশন থেকে, তার যে ইয়ে ছিল সেখান থেকে উইথড্র হয়ে যাবে। উইথড্র হয়ে কি হবে, উইথড্র হয়ে সে ইনডিফারেন্স হয়ে যাবে, স্ট্রেঞ্জ হয়ে যাবে, আড়ালে চলে যাবে, সাইড লাইনে চলে যাবে,
সে কখনো স্ক্রিমিং করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, শাউটিং করবে না। কারণ তার বক্তব্য হলো আমার কেউ শোনার নাই, তাহলে খামাখা চিল্লা পাল্লা করে চিল্লা চিল্লি করে লাভটা কি, ঝামেলা করে লাভটা কি? তার মনে যতই দুঃখ থাকুক না কেন, সে যতই উদাস থাকুক না কেন, সে কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, কাউকে তার উদাসী চেহারাটা দেখাবে না। কারণ তার কাছে মনে হয় আমাকে উদাসী দেখে, আমার চেহারায় উদাসী ভাবটা এনে বা অন্যদের যদি এই কথাগুলো বলি তাহলে ফায়দা কি হবে? তারা তো এখন তাদের কাছে তো আমার এখন আর কোনো ভ্যালু নাই। কিন্তু তার মধ্যে কি বললাম, কার্বনিকামের সেলফ ওয়ার্থ, নিজের যে ভ্যালু, সেটা তো অনেক বেশি থাকে। অন্যরা আমার প্রশংসা না করুক, অন্যরা আমাকে অ্যাপ্রিসিয়েশন না দিক, না দিলে নাই দিক, কিন্তু সে তখন নিজেকে নিজে, তার অ্যাডাপ্টেশনটা হলো সে নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করে। আমি করেছি, আমার দায়িত্ব ছিল ছোট থেকে বাপ মারা যাওয়ার পরে মানুষ করা, আমি করেছি আমার ইয়েটা। সে নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েশন দিতে থাকে। এটাই হলো নেট্রাম কার্ভের বিশেষত্ব, এটাই হলো নেট্রাম কার্ভের পিকিউআরএস। ঠিক আছে? তো যতটাই তার মধ্যে নেট্রামের এলিমেন্ট থাকুক, যতই সে উদাসীনতায় চলুক না কেন, সে নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, যখন অন্যের কাছে পায় না নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। তো এইরকম অন্যরা গুরুত্ব দিল না, নিজেকে নিজেকে অ্যাপ্রিসিয়েট করছে, তাহলে নেট্রাম কার্ভের প্রবলেম কোত্থেকে আসে? কোথায় থেকে নেট্রাম কার্ভের প্রবলেম আসে? প্রবলেম তো আসার কথা না। সবসময় মনে রাখবেন, এখন তো আমি 100% বলবো না, 99.99% কনফার্ম হয়ে গেছি সামহাউ সাইকোলজিক্যাল কোন একটা প্রেসার, মেন্টাল প্রেসার, কোন স্ট্রেস বা হ্যান ত্যান কোন কনফ্লিক্ট, হ্যাঁ, এই ইয়েগুলা নিয়েই আসলে মানুষের ডিজিজ তৈরি হয়ে যায়। কোনো একটা জায়গায় কিছু হয় হলেই সে অসুস্থ হয়ে পড়ে। এটা আমি মোটামুটি এখন আমার একটা ইয়ে চলে আসছে, যাক আপনারাও ধীরে ধীরে উপলব্ধি করবেন। তো নেট্রাম কার্ভের প্রবলেম কখন আসে? নেট্রাম কার্ভের মধ্যে নেট্রাম এলিমেন্ট আছে, ওখানে কেয়ার আছে, অ্যাটেনশন প্রয়োজন থাকে, নেট্রামের অ্যাটেনশনের চাহিদা থাকে। হ্যাঁ, কিছু যদি তাকে অ্যাটেনশন দেওয়া হয় তাহলে সে ঠিক থাকে। অল্প, তার দরকার 100, আপনি 1 দিলেন তাও সে ঠিক থাকবে, সে চেয়ারফুল থাকবে, সবকিছু ঠিকঠাক চলছে, নেট্রামের কোনো প্রবলেম আসে না। কিন্তু এত কিছু করার পরেও আপনি যখন তার মূল্যটা বুঝলেন না, তার দিকে অ্যাটেনশন দিলেন না, তাকে কেয়ার করলেন না, তখনই নেট্রামের প্রবলেম চলে আসে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, রুব্রিক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই। Delusion, soldier, seeing, delusion, soldier, seeing. সোলজার সিংটা কি, এর অর্থ কি? সোলজার বলতে আমরা কি বুঝি? সোলজার কি? সৈনিক, তাই না? সৈনিক কি করে? সেনাবাহিনীর সৈনিকরা কি করে? আমাদের সুরক্ষা দেয়, বাইরের শত্রু থেকে আমাদেরকে রক্ষা করে। আর কি থাকে? আমি প্রধানমন্ত্রী, আমার সোলজাররা কি করবে? আমার দিকে অ্যাটেনশন দেয়, আমার কেয়ার করে, আমার কেয়ার করে। ধরেন যে একটা নববধূ, একটা মহিলা, একটা গৃহবধূ, তার আশেপাশের লোকজন, মানে তার বাড়ির লোকজন তার কাছে সোলজার মনে হবে। ঠিক আছে? কেন? কারণ অন্যরা খেয়াল রাখে, কেয়ারফুল থাকে, তার মধ্যে অ্যাংজাইটি আদার্স থাকে, তারা ঠিক মতো খেয়াল রাখছে, কিছু করার পরেও বাড়ির লোকজন সবকিছু টেক কেয়ার করতেছে, হাজবেন্ড করতেছে। কিন্তু দেখা যাচ্ছে একটা পর্যায়ে সে অনেক কিছু করে, তার মধ্যে যেহেতু হারমোনি আছে, আদার্স যে বিষয়গুলো আছে,
সেগুলা করার পরে ভারী বাড়ির লোকজন যখন তাকে ভ্যালু দেয় না, তাকে নেগলেক্টেড করে না, ঠিক আছে, তাকে সাইডে রাখতেছে, তাকে নেগলেক্টেড করে তাকে সাইডে রাখতেছে, তার যেটুক প্রয়োজন সেটুক তাকে দিচ্ছে না, তখন সে কি হয়ে যাবে? ইনডিফারেন্স ফ্যামিলি, ইনডিফারেন্স রিলেশন, ইনডিফারেন্স হাজবেন্ড, এস্ট্রেঞ্জ ফ্যামিলি, ইনডিফারেন্স প্লেজার, এই ইনডিফারেন্স স্টেটে সে চলে যাবে। সে অনেক কষ্ট পায়, হার্ট হয়। কিন্তু এই যে নেট্রাম কার্ভের বৈশিষ্ট্য, রিফ্লেক্টিং ইনএবিলিটি টু রিফ্লেক্ট, এর উপরে আমি কপি করে দিচ্ছি, এটা আমার কপি করা আছে। রিফ্লেক্টিং ইনএবিলিটি টু রিফ্লেক্ট, রিফ্লেক্টিং ইনএবিলিটি টু রিফ্লেক্ট। এখন এত কিছু হচ্ছে, ইনডিফারেন্স হচ্ছে, হ্যান ত্যান হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু সে ঝগড়া করছে না। যদিও কোয়ালসাম রুব্রিক্স এর মধ্যে আপনারা নেট্রাম কার্ভকে পাবেন, কিন্তু নেট্রাম কার্ভ কোয়ালসাম হয় একদম শেষ লেভেলে, প্রথম দিকে সে থাকে না, একদম লাস্ট স্টেজে সে কোয়ালসাম হয়। কেন থাকে না? কারণ তার মধ্যে হারমোনি ডিজায়ারটা অনেক বড় ভাবে প্রাধান্য দেয়, হারমোনি ডিজায়ারটা খুব স্ট্রং ভাবে তার মধ্যে কাজ করে। হারমোনি ডিজায়ারটা থাকার কারণে, হারমোনি ডিজায়ার করা, হারমোনি আমরা কি বলেছিলাম? হারমোনি মানে কি? হারমোনি কি বলেছিলাম বলেন দেখি? হোয়াট ইজ হারমোনি? হোয়াট ইজ হারমোনি ডিজায়ার? বলেন বলেন না, শুনি। কেউ একজন আছেন? কেউ নাই? তাহলে আল্লাহ হাফেজ। হারমোনিক ডিজায়ার হচ্ছে সর্বোচ্চটা করে সে, এবং সেটার সাথে মজার সাথে করে, মানে অন্যের জন্য করে এক কথায়। না, ওটা অন্যের হচ্ছে, জন্য করে। ওটা হচ্ছে ডান্সিং, অন্যের জন্য করে, এর জন্য করছি, ওর জন্য করছি, মজা নিয়ে করছি। তাহলে হারমোনিটা কি? হারমোনি হলো পরিবারের লোকজনদের সাথে একটা একাত্মবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে সবাই মিলেমিশে থাকা, মিলিয়ে এই জাতীয় একটা। মিলিয়ে মিশে রিদম মেনটেন করা। হারমোনি মানে কি? হারমোনিয়াস মানে রিদমিক। হ্যাঁ, হারমোনি মেনটেন করা মানে হচ্ছে রিদম মেনটেন করা। যার সাথে যেরকম সম্পর্ক রাখা প্রয়োজন তার সাথে সেরকমটাই রাখা, যার যতটুক প্রাপ্য সম্মান, যার যতটুক প্রাপ্য অ্যাটেনশন, ততটুকুই দেওয়া। সেটা হলো হারমোনি ডিজায়ার। সেটা সে করতে চায়, মানে ডিজায়ার। সে চায় শাশুড়ি সকালে উঠে শাশুড়িকে চা দিতে হবে। কেন দিতে হবে? শাশুড়ি চা খেতে পছন্দ করে, চা দিলে সে আমাকে আমার সাথে তার রিলেশনটা অনেক ভালো থাকবে, বা আমার মানে কি বলে, সম্পর্ক গুলো যে ভুলে যাচ্ছে, আমার ননদকে এটা করতে হবে, তাহলে ননদের হাতে 10 টাকা দিতে হবে, সেই ইয়েতে যাবে। এই যে একটা রিদম মেনটেন রাখা, মেনটেন করা, সম্পর্কের বিষয়ে একটা রিদম মেনটেন করা, এটাই হলো হারমোনি ডিজায়ার ফর। ঠিক আছে? আর ডান্সিং ডিজায়ার ফর মানে হচ্ছে করতেই থাকা, এবং সে নিজে করবে এবং করে মজাও পাবে। অনেকটা কাছাকাছি, কিন্তু হারমোনির বিষয়টা আলাদা, রিদম, সম্পর্কের রিদমটা মেনটেন করা। ঠিক আছে? তো এই হারমোনি ডিজায়ার হওয়ার কারণে সে রিফ্লেক্ট করতে চায় না, তার যে ইনডিফারেন্স, তার রাগ, তার ক্ষোভ, তার কোয়ালসামের যে বিষয়গুলো আছে, এগুলা সে রিফ্লেক্ট করে না। সে রিফ্লেক্ট করে না। কেন রিফ্লেক্ট করে না? আমি যদি রিফ্লেক্ট করি তাহলে ওই যে আমি পলিউশনের কথা আগে কেন বলে নিলাম, এবার দেখেন পলিউশনের বিষয় চলে আসছে। পলিউশনে কি বললাম? একটা পলিউশনে কি বললাম? পলিউশনের সংজ্ঞা কি বললাম? বলে একটা পর্যায়ে, অর্থাৎ মানে বিশুদ্ধতার একটা পর্যায়ে। হ্যাঁ, পর্যায়ে যদি ভেজাল হয়ে যায়। ভেজাল হয়েছে। এখন ধরেন যে আপনি রিদম মেনটেন করছেন, তার মানে বিশুদ্ধ একটা সম্পর্ক চলছে। রিদমে বিশুদ্ধতা আছে, রিদমে পিউরিটি আছে। ধরেন যে যেখানে পিউরিটি আছে, যেখানে রিদম আছে, যেখানে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আছে, সেখানে তো জবাবদিহিতাও থাকবে, তাই না? স্বচ্ছতা, সম্পর্কে স্বচ্ছতাটা কি? রিলেশনের মধ্যে আমরা স্বচ্ছতাটা কিভাবে বুঝি বলেন দেখি? বলেন, হেল্প করেন। বোঝাপড়াটা বোঝাপড়াটা ভালো হচ্ছে, আমি
সে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলাম, আমার গার্লফ্রেন্ড বাদ দিলাম, আমার সহপাঠীর সাথে গেলাম, মহিলা সহপাঠীর সাথে। এবার আমার সাথে আমার ওয়াইফের যদি স্বচ্ছতা থাকে, রিলেশনে যদি রিদমিক থাকে, তাহলে কি আমি এসে বলবো, "এই জানো আজকে না অমুকের সাথে দেখা ছিল এই"। আর যদি আমার মধ্যে রিদমটা না থাকে, স্বচ্ছতার অভাব থাকে, তাহলে তো আমি বলবো না, যদি চাও, "এই কই তোমার কি ব্যাপার, মোবাইল বন্ধ, কেটে দিলা কেন? তোমার সাথে কথা বলছিলাম, পাশে একটা মহিলার শব্দ পেলাম, এটা কি?" না না না, ওইটা তো পাশ দিয়ে যাচ্ছিলাম। এটা হলো অস্বচ্ছ। আর স্বচ্ছতারই এটা হচ্ছে সে যা করেছে, যা ইয়ে হয়েছে, ওয়াইফ বলা মাত্র সে সেটাকে বলে ফেলেছে। আমি বুঝাতে পারলাম স্বচ্ছতার বিষয়টা, রিলেশনের স্বচ্ছতা, নাসির ভাই? জি, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা বলতেছি যে না সবসময় আপনার সাথে আছে, সবসময় এই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যাকে শত্রু মনে করতেছি, সে মানে আমি কাউকে মনে করি না, তারপর বলি, বা এমন কারোর সাথে আমার ভালো রিলেশন না, দেখা যাচ্ছে যে আপনি তার সাথে ভালো লিয়াজও মেনটেন করতেছেন, অথচ আমার সাথে এসে আবার তার সম্পর্কে উল্টাপাল্টা বলতেছে, না আপনার সাথে আছে আপনি এই করতেন। এগুলো হলো অস্বচ্ছতা। হ্যাঁ, এগুলোও কিন্তু একটা ক্যারেক্টার, এগুলা দিয়েও কিন্তু মানুষের কাছে যাওয়া যায়, মানুষকে চেনা যায়। তো যাক, আমি আমার আলোচনায় আসি। তো যদি তার যে ক্ষোভ, তার যে প্রবলেম, তার যে ঝামেলা, সেগুলা যদি সে রিফ্লেক্টিং করে, তাহলে কি হবে? তাহলে তো পলিউশন তৈরি হয়ে যাবে, তাই না? পলিউশন তৈরি হয়ে যাবে। কিন্তু সে তো হারমোনি, তার হারমোনি চাই, হারমোনি মেনটেন সে করতেই চায়। ঠিক আছে, আমাদের আরেকটা রুব্রিক্স আছে, মাইন্ড অ্যানসারিং আনএবল টু আনসার হার্ট when heart emotionally answering unable to answer when heart emotionally। সে যখন হার্ট হয়, আঘাত পায়, তখন কিন্তু সে আনএবল টু আনসার, উত্তর দিতে পারে না। কেন উত্তর দিতে পারে না? কারণ সে মনে করে এটা তো আমার লোক, আমার সন্তানের মতো, আমার বাচ্চা, আমার ভাই, সব তো আমার। আমি ইমোশনালি হার্ট কথা বলতে পারছে না, কাছাকাছি, তার সেই ভাবনাটা তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথাই প্রকাশ পাচ্ছে না। কিন্তু যখন তাকে আলাদা করে দেওয়া হয়, তখন সে কোনো প্রকার উইথড্র হয়ে যায়। যখনই তাকে বোঝানো হয়ে যায়, হ্যাঁ আপনারা দেখেন পুলিশ সে যাদের জন্য করেছে তারা যখন দেখায়, সরি, তখন সে গ্রেসফুলি উইথড্র হয়ে যায়। ঠিক আছে, এটাই হলো নেট ট্রাম্প কার্ড। তো আজকে পর্যন্তই রাখি, কালকে ইনশাল্লাহ আরেকটা কেস নিয়ে, আরো কিছু শেড নিয়ে আলোচনা করব। সেই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।